হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএস থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এর অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 7 আর বিবিএস এর জন্য চ্যাপ্টার নাম্বার 8। চ্যাপ্টার নেম হচ্ছে অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি অর্থাৎ দেউলিয়া সম্পর্কিত হিসাব বিজ্ঞান। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো চ্যাপ্টার নাম হচ্ছে দেউলিয়া। দেউলিয়া জিনিসটা কি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদের থেকে যখন দায় বেশি হয়ে যাবে তখন তাকে দেউলিয়া বলা হবে। তাহলে সম্পদ বেশি হবে না দায় বেশি হবে বলো তো দেখি দেউলিয়ার ক্ষেত্রে? স্যার দায় বেশি হবে। দায় বেশি হবে। গুড। নরমালি সম্পদ এবং দায় ব্যালেন্স শিটে কি থাকতে হয়? সমান থাকতে হয়। কিন্তু দেউলিয়া অঙ্ক করার ক্ষেত্রে সম্পদ কম থাকবে, দায় বেশি থাকবে। তো এই চ্যাপ্টার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাসগুলোকে টোটাল আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। মূলত প্রশ্নে তোমাকে চাবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আর ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। এই দুইটা রিকোয়ারমেন্ট প্রশ্নে চাবে। তো এই দুইটা রিকোয়ারমেন্ট করার জন্য আমাদের চারটা ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিং গুলো আমরা পরে আসি। পরবর্তীতে আমরা একটু দেখি যে এই চ্যাপ্টার থেকে একটা অ্যানালাইসিস দেখে আসি। 2015 থেকে 2022 সাল পর্যন্ত একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি 15 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি টিও দিছে, পার্ট সি টিও দিছে। 16 সালে পার্ট সি, 17 সালে পার্ট বি পার্ট সি দুইটা, 18 সালে পার্ট বি পার্ট সি দুইটা, 19 সালে পার্ট সি, 20 সালে পার্ট সি, 21 সালে পার্ট বি, 22 সালে পার্ট সি। তোমরা পরীক্ষা দেবে 2023 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই, এবং ভাগ্য যদি ভালো থাকে তাহলে পার্ট বি তে একটা প্রশ্ন থাকবে, কিন্তু পার্ট সি তে কনফার্ম একটা অঙ্ক থাকবে এখান থেকে। এটা অনার্স এর জন্য থাকে, এটা বিবিএস এর জন্য থাকে। অতএব এই চ্যাপ্টারটা আমরা সবাই একটু বেসিক সহকারে খেয়াল করব, বেসিক সহকারে পড়বো এবং বেশি বেশি অঙ্কগুলি প্র্যাকটিস করব। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের অঙ্ক করার জন্য রিকোয়ারমেন্ট চাবে দুইটা রিকোয়ারমেন্ট করার জন্য আমাদের চারটা ওয়ার্কিং করতে হবে। মূলত আমরা যদি স্টেপ আকারে খেয়াল করি তাহলে আমরা 6টা স্টেপের মাধ্যমে এই চ্যাপ্টারের ফুল অঙ্ক আমরা কমপ্লিট করব। এর মধ্যে 5 নাম্বার এবং 6 নাম্বার এই দুইটা স্টেপ হচ্ছে রিকোয়ারমেন্টে যাবে, আর 1 থেকে 4 নাম্বার স্টেপ হলো আমরা ওয়ার্কিং করব, সাপোর্টিং ওয়ার্কিং। তাহলে কি কি আমরা করব একটু দেখি। এখানে ওয়ার্কিং হচ্ছে চারটা। প্রথম হচ্ছে ফুললি সিকিউরড লোন অথবা ফুললি সিকিউরড ক্রেডিটর্স। দুইটা কথা একই, যার বাংলা হচ্ছে পূর্ণ জামানত যুক্ত ঋণ বা পাওনা। এন্ড ফুললি সিকিউরড লোন জিনিসটা কি এটা আগে ভালো করে খেয়াল করতে হবে। মনে রাখতে হবে আমরা যে টাকা ঋণ আনবো তার থেকে যদি ঋণের থেকে যদি জামানতের পরিমাণ বেশি হয় তাহলে হচ্ছে ফুললি সিকিউরড লোন বা ফুললি সিকিউরড ক্রেডিটর্স। তাহলে ফুললির ক্ষেত্রে ঋণ বেশি হবে নাকি জামানত বেশি হবে? জামানত। জামানত বেশি হবে। আর 2 নম্বর লেখা আছে পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। এক্ষেত্রে কথা হচ্ছে লোন বেশি হবে, জামানত কম হবে। তাহলে দুইটা কথা, দুইটা স্টেপে দুইটা কথা। প্রথম স্টেপের কাজ হচ্ছে একটা দিয়ে মনে রাখি, হ্যাঁ দুইটা বললে আপনাদের মনে থাকবে না। প্রথম স্টেপের কাজ হলো জামানত বেশি, আর 2 নম্বর স্টেপ হচ্ছে জামানত কি বেশি না কম বলো তো দেখি? কম। কম। তাহলে মনে রাখবেন জামানত বেশি হওয়া মানে ফুললি, আর জামানত কম হওয়া মানে কি? পার্টলি। শর্টকাটে মনে থাকবে তো দুইটা কথা? ওকে। 3 নাম্বার স্টেপ হচ্ছে আনসিকিউরড লোন বা ক্রেডিটর্স। জামানতবিহীন ঋণ অর্থাৎ যে সকল ঋণের বিপরীতে কোনো জামানত দেওয়া লাগে না, অর্থাৎ জামানতবিহীন ঋণকে আমরা দিব এই আনসিকিউরড ক্রেডিটর্সে দিব। আর 4 নাম্বারটা হচ্ছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। এটা হচ্ছে অগ্রাধিকার যুক্ত পাওনাদার, অর্থাৎ যে সকল দায় আমরা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করব সেটাই হচ্ছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। যেমন পাওনাদারের টাকা, প্রতিষ্ঠানের লাভ বা লস যা মন চায় তাই হোক, পাওনাদারের টাকা কি তুমি কম দিতে পারবা? না স্যার। না, এটা দিতে পারবা না। ইনকাম ট্যাক্স বা ওয়াসার বিল এগুলা প্রতিষ্ঠানের লাভ বা লসের উপর ডিপেন্ড করবে না, এগুলা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হলে তোমাকে দিতেই হবে। তাহলে যেগুলা অগ্রাধিকার ভিত্তিতে আমরা পরিশোধ করব সেটাকে বলো প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। আনসিকিউরড ক্রেডিটর্স হচ্ছে বা আনসিকিউরড লোন হচ্ছে যে লোনের বিপরীতে কোনো জামানত লাগে না। পার্টলি মানে জামানত কম, ফুললি মানে জামানত বেশি। এই চারটা কথা আমাকে কেউ একজন বলতে পারবেন এখন? কে বলতে পারেন? স্যার স্টেপ 1 এ হচ্ছে জামানত বেশি,
স্টেপ 2 তে হচ্ছে জামানত কম, স্টেপ 3 তে হচ্ছে জামানত দেয়া লাগে না। জামানতবিহীন ঋণ, গুড। তারপরে হ্যাঁ, স্টেপ 4 হচ্ছে অগ্রাধিকার যুক্ত মানে পাওনাদারদের মানে পরিশোধ যে করে সকল দায়গুলি অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করতে হয়, গুড। দিতে হবে। ধন্যবাদ ম্যাডাম। আশা করি সবাই ওর কথাগুলি বুঝতে পারছে, এছাড়া রেকর্ড হচ্ছে। তাহলে এই চারটা ওয়ার্কিং আমরা কিভাবে করব সেটাকে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপর আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এবং ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে যাব। লেখা আছে, প্রিয় শিক্ষার্থীরা এসো এখন আমরা উপরোক্ত সবগুলো আইটেমের বেসিক কনসেপ্টটা কি করি ক্লিয়ার। তো প্রথমে ফুললি মানে কি জামানত কম না বেশি? জামানত বেশি। এখানে বাংলা কথা লেখা আছে, এই যা কিছু লিখছে এর মধ্যে মেন কথা হচ্ছে জামানত বেশি, এইটুকু মনে রাখলে শেষ। আর এই ফুললি সিকিউরড লোন বা ক্রেডিটরস এর ওয়ার্কিং করার জন্য আমাদের তিনটা কলাম কাটতে হবে। প্রথম হলো পার্টিকুলার, এরপরে অ্যামাউন্ট অফ লোন, এরপরে এস্টিমেটেড ভ্যালু অফ সিকিউরিটি অর্থাৎ জামানতের টাকা। এগুলো দেবো ঋণের টাকা, এগুলো দেবো জামানতের টাকা। এখন এটা করার জন্য আমি দুই একটা আইটেম উল্লেখ করছি। সবসময় যে এগুলো আসবে এমন কথা না, এর বাইরেও আমাদের আসতে পারে, তবে সেক্ষেত্রে বুঝতে হবে ঋণ বেশি না জামানত বেশি। তাহলে মর্গেজ অন স্টক অথবা মর্গেজ অফ বিল্ডিং হতে পারে, লোন সিকিউরড বাই স্টক, এই দুইটা আইটেম আমি দিয়ে রাখছি। এর বাইরে ফুললি সিকিউরড ক্রেডিটরস হতে পারে, এবং এই ফুললি সিকিউরড ক্রেডিটরস এর লোনের টাকা লোনের করে দিব, এবং যত টাকা জামানত লাগছে ওই জামানতের টাকা আমরা জামানতের ঘরে দিব। এখন এই ফুললি সিকিউরড ক্রেডিটরস থেকে নতুন আরেকটা জিনিস শিখতে হয়, সেটা হলো রিসিভার ফি। রিসিভার ফি জিনিসটা কি? রিসিভার ফি জিনিসটা মনে করো আমি দেউলিয়া হয়ে গেলাম, এখন ব্যাংক আমার টাকা কি করবে? বাজেয়াপ্ত করবে। তখন এই টাকা বাজেয়াপ্ত করলে মানে কি, ব্যাংক ওই আমার সম্পত্তি বিক্রি করে তখন আমার দায়গুলি কি করবে? পরিশোধ করবে। এখন ব্যাংক তো নিজে এসে বিক্রি করবে না, ব্যাংক একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দায়িত্বভার দিবে যে আমার সম্পত্তিগুলি বেচে দিবে। তাহলে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিবে যে আমার সম্পত্তি বিক্রি করা, এই ব্যক্তিকে যে একটা অ্যামাউন্ট দিতে হয়, এই অ্যামাউন্টের নাম হচ্ছে রিসিভার ফি। কথা কি বোঝা গেছে? মানে ভাই দালালি খরচ, তাই না? হ্যাঁ, এক কথা দালালি খরচ, যেটা বোঝো। এক কথায় দেউলে ব্যক্তির সম্পত্তি বিক্রি করে দেওয়ার দায়িত্বভার যে গ্রহণ করে তাকে যে ফি দেওয়া হয় সেটাই হচ্ছে রিসিভার ফি। তাহলে ফুললি সিকিউরড লোনের বা ক্রেডিটরস এর ক্ষেত্রে রিসিভার ফি রেট হচ্ছে 4%। আর মনে রাখতে হবে রিসিভার ফিটা ধরতে হবে শুধুমাত্র সিকিউরিটি টাকার উপরে, লোনের উপর কোনো রিসিভার ফি নাই। তাহলে ফুললি সিকিউরিটির মধ্যে আসতেছে মর্গেজ অন লোন অথবা মর্গেজ অফ বিল্ডিং, অর্থাৎ স্টক বন্ধক দিয়ে ঋণ আনছি অথবা বিল্ডিং বন্ধক রেখে ঋণ আনছি, আর একটা লোন সিকিউরিড বাই স্টক অর্থাৎ স্টক বন্ধক রেখে ঋণ আনা হয়েছে। এই দুইটার যোগফল ঋণের টাকা ঋণের ঘরে দিব, সিকিউরিটি টাকা সিকিউরিটি করে দিব। এখান থেকে বাদ দিব রিসিভার ফি কত পার্সেন্ট? 4%। আর রিসিভার ফি ধরবো কার উপর? লোনের উপর না সিকিউরিটির উপরে? সিকিউরিটি সিকিউরিটি। ওকে, এবার পার্টলি সিকিউরিটির মধ্যে হচ্ছে জামানত কম। এটাও আমাদের সেম ভাবে ক্যালকুলেশন আমরা করব, গড়টা একই। তাহলে এখানে কি কি আসবে? ক্রেডিটর সিকিউরড বাই লিয়েন অন শেয়ার, অর্থাৎ শেয়ার বন্ধক রেখে ঋণ আছে, লোন সিকিউরড বাই ইনভেস্টমেন্ট। এই দুইটা আমি প্রাথমিকভাবে দিছি। সবসময় যে এই দুইটা এমন কোনো কথা নাই, আমাদের দেখতে হবে সিকিউরিটি কম না বেশি। সিকিউরিটি কম থাকলে আমরা এখানে দিব, আর সিকিউরিটি বেশি থাকলে আমরা ফুললির মধ্যে দিব। এবং এই পার্টলির মধ্যে থেকে আমাদের রিসিভার ফি কত পার্সেন্ট বাদ দিব? 4%। ঋণের উপর ধরবো নাকি সিকিউরিটির উপর ধরবো? সিকিউরিটির উপরে। সিকিউরিটির উপর। তাহলে পার্টলি এবং ফুললি আমাদের কাজ শেষ। এখন এই রিসিভার ফি রেট হচ্ছে 2-3টা রেট আছে, এর মধ্যে আমরা প্রাথমিক অবস্থায় দুইটা রেট সম্পর্কে ধারণা দেব। নিচে লেখা আছে হেল্পলাইন, জামানত যুক্ত সম্পত্তি আদায়কৃত অর্থের উপর, অর্থাৎ যে সম্পত্তি জামানত দিছে সেগুলা রিসিভার ফি হচ্ছে 4%, আর জামানত বিহীন সম্পত্তি আদায়ের রিসিভার ফি হচ্ছে 10%। ঠিক আছে? তাহলে আমরা যেহেতু ফুললি এবং পার্টলি দুইটাই করব, দুইটার ক্ষেত্রে আমরা কত পার্সেন্ট? 4% নিব নাকি 10% নিব? 4%। আর 10%টা আমরা ওই যে স্টেটমেন্টে অ্যাফেয়ার্স করব, এই অ্যাফেয়ার্সে যাবে 10%, কোনটা সেটা পরে দেখাবো। এবার আসি আমরা 3 নাম্বার স্টেপে, আনসিকিউরড লোন বা ক্রেডিটরস। এখানে হচ্ছে ঋণ জামানত দিতে হয় না দিতে হয় না, বলো দেখি। স্যার দিতে হয় না। লেখা আছে যে সকল ঋণের বিপরীতে কোনো জামানত নেই তাকে বলা হয় আনসিকিউরড লোন।
এটা বের করার জন্যই হচ্ছে প্রথমে পার্টিকুলার, গ্রস অ্যামাউন্ট অফ লোন আর এক্সপেক্টেড টু র্যাঙ্ক। এখন এখানে আমি কয়েকটা আইটেম দিছি, যেমন আনসিকিউরড লোন, বিলস পেয়েবল, রিমেনিং ওয়েজেস আদার দেন পেয়েবল ইন ফুল আর বিল ডিসকাউন্ট। এই কয়েকটা জিনিস আমি দিছি। এই কয়েকটা জিনিস একটু ভালো করে মনে রাখবেন, হ্যাঁ, মুখস্থ করে ফেলাইবেন। আনসিকিউরড লোন, বিলস পেয়েবল, রিমেনিং ওয়েজেস আদার দেন পেয়েবল ইন ফুল এবং বিল ডিসকাউন্ট। এই চারটা বাদে যদি আমরা দেখি যে এমন দায় আছে, ঋণ আছে যে ঋণের বিপরীতে কোনো জামানত দেওয়া লাগে নাই, সেটি আমরা আনসিকিউরড মোডে ঢুকাবো। এবং মজার বিষয় হচ্ছে আনসিকিউরড লোনের উপর কোনো রিসিভার ফি নাই। ঋণের টাকা যোগ করব হিসাব প্লাস, এক্সপেক্টেড টু র্যাঙ্কের টাকা যোগ করব হিসাব প্লাস। আশা করি বুঝতে পারছি। 4 নাম্বার স্টেপটা হচ্ছে ফুললি সিকিউরড। ফুললি সিকিউর হচ্ছে লেখা আছে যে সকল ঋণ বা দায় অগ্রাধিকারের ভিত্তিতে পরিশোধ করতে হয় তাকে বলা হয় প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। এই প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স এর মধ্যে যে কয়টা আইটেম আছে, এই কয়টা আইটেম মুখস্থ করলে হয়ে যাবে, এই কয়টা আইটেম পড়লে হয়ে যাবে, এর বাইরে আর কোনো কিছু আসবে না। যেমন লেখা আছে অল ডেট টু গভর্নমেন্ট, অর্থাৎ যেগুলো সরকারকে বাধ্যতামূলকভাবে দিতে হবে। কি কি? ইনকাম ট্যাক্স, সুপার ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, রেন্ট এন্ড ট্যাক্স, ইলেকট্রিসিটি, ওয়াসার বিল। এই কয়েকটা জিনিস অগ্রাধিকারের ভিত্তিতে পরিশোধ করতে হবে। প্রতিষ্ঠানের লাভ লস হলেও যা দিতে হবে, না হলেও তাই দিতে হবে। আরেকটা আছে ডেট ডিউ টু লোকাল অথরিটি, অর্থাৎ স্থানীয় সরকারের উপর, অর্থাৎ তুমি যে এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান করবা ওইটাকে লোকাল অথরিটি বলা হবে। যেমন যে এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান সেটাকে বলা হয় মিউনিসিপাল ট্যাক্স, মানে পৌরমূল্য। পৌরসভার ভিতরে যদি তোমার প্রতিষ্ঠান থাকে তাহলে সেখানে দিতে হবে পৌরমূল্য দিতে হবে, ট্রেড লাইসেন্স দিতে হবে। আর ওয়েজেস অফ, এখানে লেখা আছে টু এমপ্লয়। আর এই ওয়েজেস এর ব্যাপারটা একটু কথা আছে, সেটা আমি যখন ওয়েজেস আসবে তখন বলবো। এখানে তো লেখা আছে পরে দিব, এখানে ওয়েজেসটা আমি পরে দিব। তাহলে ওয়েজেস মনে রাখেন, ওয়েজেস অফ 2 এমপ্লয় হতে পারে, 3 এমপ্লয় হতে পারে, 5 এমপ্লয় হতে পারে। কখন কোনটা আসবে সেটা আমি পরে বলবো। তাহলে আপাতত আমরা এখান থেকে বুঝতে পারলাম যে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স এর মধ্যে কি কি আসে? ইনকাম ট্যাক্স, সুপার ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, রেন্ট এন্ড ট্যাক্স, ইলেকট্রিসিটি, ওয়াসার বিল, মিউনিসিপাল ট্যাক্স, ট্রেড লাইসেন্স আর ওয়েজেস অফ 2 এমপ্লয়। এখানে 2 এমপ্লয় লিখছি। আর এমপ্লয় সম্পর্কে একটু কথা একটু বলি, এটা একটু ভালো করে খেয়াল করেন। বলো তো আমরা কয়টা ওয়ার্কিং করাইলাম তোমাদের? 4টা। কি কি একটু বলেন তো দেখি। ফুললি সিকিউর, পার্টলি সিকিউর আর জামানতবিহীন। 4টা পড়াইছি, 4টা, তুমি 3টা বললা। আসল অগ্রাধিকার যুক্ত পাওনাদার, অর্থাৎ প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। এখন এই ওয়েজের সময় একটা কথা আছে, 1997 সালে দেউলিয়া আইন, পরীক্ষার প্রশ্নে যদি পার্টিতে যদি প্রশ্ন আসে দেউলিয়া আইন কত সাল? 1997 সাল। কত ধারা? 75 ধারা অনুযায়ী মজুরি ও বেতন জনপ্রতি কত টাকা? 2000 টাকা। খেয়াল করেন, জনপ্রতি কত টাকা? 2000 টাকা। ও সর্বাধিক 6 মাসের বেতন বা মজুরি, এই দুটির মধ্যে যেটি কম সেটি প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স এর মধ্যে আসবে। আর অবশিষ্টটুকু আনসিকিউরড ক্রেডিটর্স এর মধ্যে আসবে। আর এখানে লেখা আছে, মনে রাখতে হবে যদি 2000 টাকা কম থাকে তাহলে যা হবে পুরাটাই প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। তার মানে কথাটা মানে রাখি, জনপ্রতি কত টাকা করে দিব বলো দেখি? 2000। স্যার 2000 টাকা। জনপ্রতি 2000। আর এই 6 মাসেরটা আমাদের কাউন্ট করা দরকার নেই, কারণ 6 মাস আমাদের প্রশ্ন উল্লেখ থাকবে না, আমাদের থাকবে 1 বছরই থাকবে। তাহলে আমাদের মেন যে টার্গেট সেটা হচ্ছে জনপ্রতি 2000 টাকা। এই জনপ্রতি 2000 টাকা এবং সর্বাধিক 6 মাসের মধ্যে যেটা কম সেটা আমরা দিব প্রিফারেন্সিয়াল, অবশিষ্ট টাকা দিব আনসিকিউরড। কথাটা আমি একটু বলতেছি, এই 6 মাসের কথা তোমার মনে রাখার দরকার নাই, তুমি জাস্ট মনে রাখবে শুধু 2000 টাকা। তাহলে মনে করো একজন এখানে আমাদের দিয়ে আছে, বেতন দিয়ে আছে 2500 টাকা, 2500 টাকা বেতন দিয়ে আছে। তাহলে 2500 মধ্যে আমাদের প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স এ কত টাকা আসবে? জনপ্রতি কত টাকা? 2000 টাকা। আর অবশিষ্ট কত টাকা? 500 টাকা ওই যে 500 আনরিয়েল আছে 500 টাকা যাবে আনসিকিউরড ক্রেডিটর্স। তাহলে মনে রাখতে হবে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স এর মধ্যে আসবে জনপ্রতি 2000, 2000 বেশি আসবে না। আর আনসিকিউরড ক্রেডিটর্স এর মধ্যে 2000 এর বেশি যত অটো। আবার এরকম থাকতে পারে যে সিকিউরিটি আছেই 1500 টাকা, ঠিক আছে, তাহলে 2000 কম। তাহলে 2000 কম যদি থাকে তাহলে পুরো যত টাকা থাকবে ওই টাকাটা পুরোটাই কার মধ্যে আসবে? প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স এর মধ্যে আসবে, ঠিক আছে।
তার মানে 2000 এর কম থাকলো প্রিফারেন্স শেয়ার, 2000 থাকলো প্রিফারেন্স শেয়ার, অতিরিক্ত যদি থাকে অতিরিক্ত ক্ষেত্রে 2000 প্রিফারেন্স দিব আর অতিরিক্ত টাকা দেব কোথায় দিব? আনসিকিউরড ক্রেডিটরস। আনসিকিউরড ক্রেডিটর। ওকে, এবার আসি আমরা তাহলে চারটা ওয়ার্কিং আমাদের শুরুতে চোখ বুঝে এই চারটা ওয়ার্কিং আগে আমরা সমাধান করব। এরপরে হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট একে যাবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অর্থাৎ বৈষয়িক বিবরণী। বৈষয়িক বিবরণী মানে আপনারা যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছিলেন তখন হিসাব বিজ্ঞান প্রথম পত্রে শেষে একটা চ্যাপ্টার একতরফা দাখিলা পদ্ধতি করছেন কিনা? এটা অনেকে হয়তো বা নাও করতে পারে, একতরফা দাখিলা পদ্ধতি ছিল, সেই অঙ্কে আমাদের বৈষয়িক বিবরণী ছিল। তো ওই বৈষয়িক বিবরণীটা আমরা এখানে করব, যার ইংলিশ হলো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। এন্ড স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আমাদের দুইটা পার্ট, একটা সম্পদ একটা দায়। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সটা পুরোটা হলো ওয়ার্কিং উপর ভিত্তি করে। এই যে আমরা যে চারটা ওয়ার্কিং হলো, এই চারটা ওয়ার্কিং। তাহলে আসেন এটার ছকটা কি, এটা ছকটা আমরা ভালো করে খেয়াল করি। এটা ছক করার জন্য আমরা 6টা কলামে ছক করব। প্রথমে লিখব হলো গ্রস লায়াবিলিটি। প্রথম ঘরের নামটা কি বলেন তো দেখি? গ্রস লায়াবিলিটি, এরপর হচ্ছে লায়াবিলিটি, তারপরে এক্সপেক্টেড টু র্যাঙ্ক। এই তিনটা ঘর, দায়ের জন্য তিনটা, সম্পদের জন্য তিনটা। কি কি? গ্রস লায়াবিলিটি টাকা আমরা দিব প্রথমে, তারপরে লায়াবিলিটি নাম লিখবো, মানে এখানে বিস্তারিত লিখবো, আর এক্সপেক্টেড টু র্যাঙ্কের টাকা দেব এক্সপেক্টেড টু র্যাঙ্কের ঘর। আর অ্যাসেটের মধ্যে তিনটা, প্রথমে অ্যাসেট, এরপরে বুক ভ্যালু, এরপরে এক্সপেক্টেড টু প্রডিউস। বুক ভ্যালু, এক্সপেক্টেড টু প্রডিউস। মনে রাখবেন এক্সপেক্টেড টু র্যাঙ্ক বা প্রডিউস এর পরিমাণ যদি উল্লেখ না থাকে তাহলে বুক ভ্যালুকে আমরা এক্সপেক্টেড টু প্রডিউস দেব, যদি কোনো সম্পত্তি না দেয়া থাকে। এখন এই দায় পাশে আমাদের চারটা জিনিস আসবে। আমরা যে চারটা ওয়ার্কিং করছি ওই চারটা ওয়ার্কিং সম্পূর্ণ ওয়ার্কিং এ দায় পাশে আসবে। আমরা প্রথম ওয়ার্কিং করছিলাম ফুললি সিকিউরড ক্রেডিটরস। ফুললি সিকিউরড ক্রেডিটরস মানে কি? জামানত কম না বেশি? জামানত বেশি। বেশি। তার মানে একটা উদাহরণ দেই, মানে ঋণ করছি 2000 টাকা, জামানত দিছি 3000, তার ঋণের টাকা পরিশোধ করে অতিরিক্ত যে 1000 টাকা, এই 1000 টাকা আমার জন্য কি সম্পদ না দায় বলেন তো দেখি? সম্পদ। তাহলে এই ফুললি সিকিউরড লোনের ক্ষেত্রে আমাদের কাজ কি করব? প্রথমে ফুললি সিকিউরড লোনের যে টাকাটা আমরা বের করব, এখান থেকে ভ্যালু অফ সিকিউরিটি আমরা বাদ দিব, অর্থাৎ যত টাকা সিকিউরিটি দিব অত টাকা আমরা বাদ দিব। এই দুইটার বিয়োগফল যেটা, সেটা হচ্ছে লিখবো সারপ্লাস অ্যাজ পার কোয়ান্টা। সারপ্লাস অ্যাজ পার কোয়ান্টা মানে বিপরীত পাশে এটা আমরা সারপ্লাস মানে কি করব? যোগ করব। কেন যোগ করব? কারণ ঋণের থেকে জামানত বেশি, যেটুকু জামানত বেশি সেটা আমার জন্য সম্পদ না দায়? সম্পদ। সম্পদ। তাহলে এই অতিরিক্ত টাকাটুকু আমরা সম্পদ পাশে দিব। তাহলে ফুললি গেল। এরপরে পার্টলি। পার্টলি মানে কি? জামানত কম না বেশি? কম। জামানত কম। তার মনে করি 1000 টাকা ঋণ করছি, আমি জামানত দিছি 800 টাকা, তাহলে এই যে 200 টাকা, 200 টাকা আমার জন্য সম্পদ না দায়? দায়। দায়। তাহলে দায়টা তো দায় পাশে দিব নাকি? এই জন্য পার্টলি ক্ষেত্রে লিখবো পার্টলি সিকিউরড লোন, যে টাকা লোন বের করবো ওইটা এখান থেকে ভ্যালু অফ সিকিউরিটি বাদ দেবো, দুইটার বিয়োগফল আমরা টাকার ঘরে বসাবো। কিন্তু ফুললির ক্ষেত্রে কিন্তু টাকার ঘরে কোনো টাকা নাই, বুঝতে পারছেন তো? কারণ ফুললির ক্ষেত্রে আমরা যে টাকা থাকবে এটা কি সম্পদ না দায়? সম্পদ। এর জন্য আমরা এই যে এক্সপেক্টেড টু র্যাঙ্কের ঘরে কোনো টাকা দেব না। তাহলে ফুললি এবং পার্টলি আমাদের শেষ। এবার প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস। প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস এর যে টাকা আমরা বের করব এখান থেকে যত টাকাই হবে ডিডাক্টেড অ্যাজ পার কোয়ান্ট। প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস এর ক্ষেত্রে আমরা বের করি কি? একটা কলামে আমরা কিন্তু বের করি, এখানে যত টাকায় বের হবে 2 টাকা যদি বের হয় 2 টাকায় লেখা আছে ডিডাক্টেড অ্যাজ পার কোয়ান্টা। সারপ্লাস যদি থাকে ওই পাশে যোগ করি, তাহলে ডিডাক্টেড মানে কি? যোগ করব না বিয়োগ করব? বিয়োগ করব। বিয়োগ করব। কে জানে আনমিউট আছেন? সুন্দর করে মিউট করেন, বের করে দিলে আজকে ক্লাসে জয়েন করা পারবেন না। সহজ কথা বলে দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের ফুললি গেল, পার্টলি গেল, প্রিফারেন্সিয়াল গেল, এবং সর্বশেষ হলো আনসিকিউরড। আনসিকিউরড লোনের ক্ষেত্রে আমরা দুইটা কলাম করি, একটা হলো গ্রস লায়াবিলিটি আর এক্সপেক্টেড টু র্যাঙ্ক। তাহলে গ্রস লায়াবিলিটি টাকা আমরা গ্রস লায়াবিলিটি ঘরে দিব, এক্সপেক্টেড টু র্যাঙ্কের টাকা আমরা এক্সপেক্টেড টু র্যাঙ্কের ঘরে দিব। তার মানে বোঝা গেল যে চারটা ওয়ার্কিং এর মধ্যে দুইটা ওয়ার্কিং এর টাকা আমাদের দায় পাশে 0 0। কার কার? ফুললি সিকিউর টাকা 0, প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস এর টাকা কি? 0। আর আসবে দুইটা টাকা, পার্টলি সিকিউরিটির টাকা এবং কি? আনসিকিউরড লোনের টাকা। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে ফুললি সিকিউরড লোনের জন্য আমরা কি লিখবো? প্রথম ফুললি সিকিউরড লোন থেকে বাদ দিব কি?
ভ্যালু অফ সিকিউরিটি যত টাকা থাকবে এর নাম কি সারপ্লাস অ্যাজ পার কন্টা। প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস এর ক্ষেত্রে আমরা যত টাকা পেব এখান থেকে সরাসরি লিখবো ডিডাক্টেড অ্যাজ পার কন্টা। পার্টলি সিকিউরিটির ক্ষেত্রে লোনের থেকে আমরা ভ্যালু অফ সিকিউরিটি বাদ দিয়ে যা হবে এটা আমরা টাকার ঘরে বসাবো। আর আনসিকিউরড লোনের ক্ষেত্রে গ্রসের টাকা গ্রসে করে লায়াবিলিটি টাকা লায়াবিলিটি এক্সপেক্টেড র্যাঙ্কের টাকা এক্সপেক্টেড র্যাঙ্কের ঘরে। তাহলে আমাদের দায় পাশে চারটা জিনিস মনে রাখেন, এই চারটা আমাকে কিন্তু বলতে হবে র্যান্ডমলি। সম্পদ পাশে ঠিক একই রকম ভাবে চারটা আইটেম যাবে। চারটা আইটেম কি কি? প্রথমে লেখা আছে আনসিকিউরড অ্যাসেট, কথা মানে হচ্ছে জামানতবিহীন সম্পত্তি, অর্থাৎ যে সম্পত্তি কোনো জামানত দেওয়া হয় নাই, যে সম্পত্তি কোনো জামানত দেওয়া হয় নাই সেই সকল ধরনের সম্পত্তি আসবে আনসিকিউরড অ্যাসেটের মধ্যে, মনে থাকবে। জি ভাই। ওকে, 2 নাম্বারটা হচ্ছে বুক ডেপস। এই বুক ডেপস মানে কুরিন। এই কুরিনের ক্ষেত্রে তিনটা কথা, একটা হলো গুড, ডাউটফুল আর একটা ব্যাড। গুড কথাটা মানে কি? এটা আপনি দেনাদারের কাছে যত টাকা পাবেন মানে অনাদায়ী পাওনা পুরো টাকাটা আপনি কি করতে পারবেন? আদায় করতে পারবেন। গুড মানে হলো যত টাকা অনাদায় ছিল পুরো টাকা আমরা আদায় করতে পারবো। ডাউটফুল মানে কি? কিছু টাকা আদায় করতে পারবো, কিছু টাকা আদায় করতে পারবো না। আর ব্যাড মানে কি? এখান থেকে আমি 1 টাকা আদায় করতে পারবো না। কথা কি বুঝতে পারছি সবাই? তাহলে গুড এর ক্ষেত্রে আমাদের বুক ভ্যালু যা হবে এক্সপেক্টেড টু প্রডিউস তাই হবে। আর ডাউটফুল এর ক্ষেত্রে বুক ভ্যালু যা হবে এই বুক ভ্যালুর উপর আমাদের একটা পার্সেন্টেজ প্রশ্নে লেখা থাকবে, যত পার্সেন্ট সেটা আমরা এক্সপেক্টেড টু প্রডিউসে করে দেব। আর ব্যাড এর ক্ষেত্রে যেহেতু কোনো টাকা আদায় করতে পারবো না, এইজন্য শুধুমাত্র এর বুক ভ্যালু, এর এক্সপেক্টেড রিয়ালাইজ ভ্যালু কি? 0। কথা বোঝা গেছে? জি ভাই। ওকে, তাহলে 2 নাম্বারটা বুক ডেপস। এরপরে 3 নাম্বারটা হলো বিল রিসিভেবল। প্রশ্নে লেখা থাকবে বিল রিসিভেবল টাকা, আমাদের প্রশ্নে যা লেখা থাকবে আমরা তাই দুই ঘরে একই টাকা দেব। এখন আমাদের কাজ হলো এই ইন টোটাল বুক ভ্যালু টাকা যোগ করব, এক্সপেক্টেড টাকা আমরা যোগ করব। বুক ভ্যালুর যোগফলটা এখানে হিসাব ক্লোজ, এই বুক ভ্যালু আর কোনো কাজ নাই। এক্সপেক্টেড টু ট্যাঙ্কে যে টাকাটা হবে এই টাকার উপর এই যে টাকাটা বের এটা কি জামানতবিহীন নাকি জামানত যুক্ত সম্পদ বলো তো দেখি? আমরা কিন্তু রিসিভার ফি অলরেডি দুইটা ধরছি, একটা ফুললি আর কি পার্টলি। কত কত পার্সেন্ট? রিসিভার ফি ফুললি এবং পার্টলি ক্ষেত্রে কত কত পার্সেন্ট ধরছি? 5%। তারপর 5%, 4%। ওকে, আর সম্পত্তির ক্ষেত্রে ধরতে হবে রিসিভার ফি কয় পার্সেন্ট? 10%। 10% কেন এখানে লিখে দিয়েছিলাম, এই যে কই জামানতবিহীন সম্পত্তির আদায়ের ক্ষেত্রে কত পার্সেন্ট? 10%। তাহলে আমাদের সম্পত্তির উপর আমরা কত পার্সেন্ট রিসিভার ফি বাদ দিব? 10%। লেখা আছে লেস রিসিভার ফি এট দ্য রেট 10%। এখন এই রিসিভার ফি ধরার জন্য একটা কথা আছে, সেটা হচ্ছে টোটাল এক্সপেক্টেড টু প্রডিউস টাকা থেকে আমাদের ক্যাশ ইন হ্যান্ডের টাকা বাদ, অর্থাৎ এই যে এখানে যে যোগফল হবে এই যোগফলের টাকা থেকে যেখানে ক্যাশের যে টাকা আছে এই টাকাটা বাদ দিয়ে যা তার উপর 10% ধরতে হবে। এই কথা কিন্তু অনেকের মনে থাকে না, সরাসরি এই টাকার উপর পার্সেন্ট ধরে ফেলায়, তা কিন্তু না। এই টাকা থেকে আমরা কার টাকা বাদ দিব? ক্যাশের টাকা বাদ দিয়ে যা থাকবে তার উপর কত পার্সেন্ট? 10%। এই 10% বাদ দিয়ে যে টাকা, এই টাকার সাথে এই পাশে যেটা সারপ্লাস ছিল যতটুকু টাকা এই পাশে সেটা আমরা যোগ করব, আর এই পাশে যারা ডিডাক্টেড ছিল এটা আমরা এই পাশে কি করব? বিয়োগ করব। ঠিক আছে? আর বিয়োগ করার পর আমাদের 4 নম্বর আইটেম হলো ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। এটা কিভাবে বের করব? এই পাশে যে যোগফল এবং এই এক্সপেক্টেড র্যাঙ্কের ঘরের যোগফল, এই দুই পাশের যোগফলটা কি সমান হবে? আর সমান করতে যে আমাদের সম্পদ পাশে যত টাকাই কম পড়বে অতটুকু টাকা নাম হচ্ছে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। কথা ক্লিয়ার? তবে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট টাকা হবে সবসময় ব্যালেন্সিং ফিগার। তাহলে এক্সপেক্টেড টু প্রডিউসের টাকা এবং এক্সপেক্টেড র্যাঙ্কের এই দুটো টাকা সমান করার জন্য সম্পদ পাশে যত টাকা কম পড়বে অত টাকার নাম কি? ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট অর্থাৎ ঘাটতি হিসাব, অর্থাৎ এতটুকু টাকার জন্য সে কি হয়ে গেছে? দেউলিয়া হয়ে গেছে। তাহলে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স সম্পদ পাশে 4টা, দায় পাশে 4টা। আমার 4টা একটু বলেন, সম্পদের 4টা একটু বলেন তো দেখি। সম্পদ পাশে 4টা কি কি জিনিস যায়? সবার কি মুখের জবান কি বন্ধ হয়ে গেছে? আনসিকিউরড অ্যাসেট।
বুক ডেবিটস আর হলো বিল রিসিভেবল আর হলো ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। ওকে, আরেকজন বলো তো দেখি দায় পাশের চারটা। ফুল সিকিউরড লোন, প্রিফারেন্স ক্রেডিটরস, পার্টলি সিকিউরড লোন আর আনসিকিউরড লোন। আনসিকিউরড লোন, এই চারটা মোট 8টা আইটেম দিয়ে আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার শেষ করব। এবার আমরা চলে যাব, সর্বশেষ হলো ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট, ঘাটতি হিসাব। এই ঘাটতি হিসাব করার জন্য আমরা ডেবিট পাশে 4টা আইটেম আনবো, ক্রেডিট পাশে হলো 4টা আইটেম। খুবই সহজ, 4টা মনে রাখেন, এখানে 4টা, এখানেও 4টা। এখন ডেবিট পাশে 4টা কি কি? ডেবিট পাশে প্রথম 4টার মধ্যে প্রথম হচ্ছে ক্যাপিটাল, 2 নাম্বার হচ্ছে নেট প্রফিট। ক্যাপিটাল এবং নেট প্রফিট কি মনে থাকবে? আর 4 নাম্বার আইটেম হচ্ছে এই যে এখানে যে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে যে টাকা আমরা বের করব সেই টাকাটা আমরা এখানে দিব। তাহলে 3টা আমাদের ক্লিয়ার, ক্যাপিটাল, নেট প্রফিট এবং ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। আর 3 নাম্বার আইটেম হলো প্রফিট ফ্রম আদার সোর্স। যদি কোনো আইটেমে থেকে আমাদের যদি কোনো জায়গায় প্রফিট হয় তাহলে প্রফিটটা আমরা কোন দিকে দিব? ডেবিট পাশে দিব না ক্রেডিট পাশে দিব? ডেবিট পাশে। এই 4টা ঠিক বিপরীত হলো আমাদের এই পাশে। যেমন ক্যাপিটালের বিপরীত হচ্ছে ড্রয়িং, নেট ইনকামের বিপরীত হচ্ছে কি? নেট লস। তাহলে প্রফিট ফ্রম আদার সোর্সের বিপরীত কি? লস ফ্রম আদার সোর্স, তাই তো? জি ভাই। আর এই রিসিভার ফি এর বিপরীত, ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টের বিপরীত হচ্ছে কি? রিসিভার ফি। বলা তো দেখি রিসিভার ফি টোটাল আমরা কয় জায়গায় রিসিভার ফি বলছি? 3 জায়গায়, পার্টলি, ফুললি, দুই ক্ষেত্রে কত পার্সেন্ট? 4%। আর সম্পদের ক্ষেত্রে কয় পার্সেন্ট ধরছি? 10%। এই 3টা যে রিসিভার ফি টাকা হবে, 3টা যোগ করে ব্র্যাকেটে লেখা আছে টোটাল। এই টোটাল টাকাটা আমরা এখানে দিব এবং দুই পাশে টাকাটা কি হবে? সমান হবে। তবে কিছু প্রশ্নের ক্ষেত্রে দুই পাশে টাকাটা সমান হবে না। তখন সেই ক্ষেত্রে যত টাকা সমান হবে না অত টাকার নাম হচ্ছে, যদি ডেবিট পাশে কম পড়ে তাহলে প্রফিট ফ্রম আদার্স দিব, আর যদি ক্রেডিট পাশে কম হয় তাহলে লস। ঠিক আছে? আমাদের 90% অঙ্ক করার ক্ষেত্রে দুই পাশে টাকাটা মিলে যাবো, কিন্তু বাদ বাকি 10% ক্ষেত্রে দুই পাশে টাকা নাও মিলতে পারে। মানে প্রশ্নের তথ্যের উপর ভিত্তি করে আমাদের মিলতে পারে, নাও মিলতে পারে। যদি না মিলে তাহলে আমরা, যদি ডেবিট পাশে কম পড়ে তাহলে প্রফিট নামে দিব, আর ক্রেডিট পাশে কম পড়লে কি নামে দিব? লস। তাই দেখেন এই চ্যাপ্টারে সব জায়গায় একটা মিল আছে। ওয়ার্কিং করতে হয় 4টা, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এর সম্পদ পাশে যায় 4টা, দায় পাশে কয়টা যায়? 4টা। ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট ডেবিট পাশে 4টা, ক্রেডিট পাশে কয়টা? 4টা। সব জায়গায় 4 একটা কি আছে? মিল আছে। এন্ড এইটুকু আলোচনা যদি আপনারা সুন্দর করে মাথার মধ্যে রাখতে পারেন তাহলে মনে করবেন যে হ্যাঁ, আমি এই চ্যাপ্টারের অঙ্ক আমি আনসার করতে পারবো, এবং ইনশাআল্লাহ আপনারা পারবেন। ঠিক আছে? তাহলে এখন আসেন আমরা একটা অঙ্ক একটু দেখি। তো অঙ্ক করার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ একটা নোট আছে। এখানে নোটগুলি 2, 4, 6টা নোট আছে। এই নোটগুলি 6টা নোট আমি আপনাদের বাসায় কাজ দিলাম যে এই 6টা নোট ভালো করে পড়বেন। এরপর আমি আগামী ক্লাসে জিজ্ঞেস করলে আমাকে অ্যান্সারটা দিবেন। হ্যাঁ, এখানে নোটগুলি প্রত্যেকটা আমি বাংলায় সুন্দর করে লিখে দিচ্ছি কোনটা কোন দিকে যাবে। এই নোটগুলো আমি আগামী ক্লাসে ধরবো এবং নাম বলে বলে ধরবো, আমাকে আপনাদের বলতে হবে। ঠিক আছে? এই নোট আমি পড়াবো না, নোট যা লেখা আমি বাংলায় লিখে দিছি, আপনারা সুন্দর করে পড়বেন, আগামী ক্লাসে আমি ধরবো। তাহলে এখন আসেন আমাদের তাহলে একটা অঙ্কের মধ্যে আসেন। প্রথম যে অঙ্ক আছে প্রবলেম 1, যেটা 2020 সালে অ্যাকাউন্টিং এর প্রশ্ন পার্সিতে। এই প্রশ্নটা আমরা যদি করি তাহলে এই রিলেটেড আমরা 7-8টা অঙ্ক পাবো। অতএব এই অঙ্কটা আমাদের সবাইকে ভালোভাবে বুঝতে হবে। প্রশ্নে লেখা আছে যে মিস্টার চৌধুরী ইজ ইনসলভেন্সি কথা মানে দেউলিয়া হয়ে গেছে, and supplies the following information as on 31 ডিসেম্বর 2020। প্রথম লেখা আছে অ্যাকাউন্টস পেয়েবল 7,25,000 টাকা। অ্যাকাউন্টস কত টাকা দিয়ে আছে বলো দেখি? 7,25,000 টাকা। কিন্তু এর মধ্যে বলছে অফ হুইচ, যার মধ্যে 2 লক্ষ টাকা ওয়াজ সিকিউরড এগেইনস্ট ইনভেন্টরি, যার মধ্যে জামানত দিছে কত টাকা? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। তাহলে জামানত দেয় নাই কত টাকা? 5,25,000 টাকা। 5,25,000। তাহলে এই 7,25,000 মধ্যে কিন্তু 2টা টাকা আছে। জামানত দিছি
2 লাখ। কার বিপরীতে জামানত দিচ্ছেন বলেন দেখি? ইনভেন্টরি বিপরীত নাকি? আর জামানত দেয় না 5,25,000। এরপরে 2 নম্বর লেখা আছে ব্যাংক লোন। ব্যাংক লোন কত টাকা বলো দেখি? 2 লক্ষ। কিন্তু ব্র্যাকেটে লেখা আছে সিকিউরড বাই এ লোন অন বিল্ডিং, অর্থাৎ এই যে লোন যে 2,25,000 নিছি, কি জামানত দিছি? বিল্ডিং। বিল্ডিং। মনে রাখেন। আনপেড স্যালারি টু এমপ্লয়, তাহলে এমপ্লয়ের স্যালারি, আনপেড স্যালারি মানে বকেয়া মজুরি। ঠিক আছে? কত টাকা আছে ফর 1 মান্থে? 6,000 6,000। ওকে, তাহলে স্যালারিটা আমরা কোথায় দেই? বলেন তো দেখি, স্যালারি আমরা কোথায় দেই? ভাই অগ্রাধিকার, ওই যে অগ্রাধিকার, প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস, একটু আগে পড়াইছি। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স কোথায় দেয়? ইনকাম ট্যাক্স এন্ড প্রপার্টি ট্যাক্স, এটা অগ্রাধিকার। অগ্রাধিকার। গুড সাজ্জাদ। আর বাদ বাকি সবাই বুঝে থাকো, হ্যাঁ? পরে বলো, অঙ্ক শেষ হওয়ার পরে বললো, কথা বললো। ক্যাশ ইন হ্যান্ড, এই হাতে নগদ দিয়া কখনোই কোনো জামানত দেয়া হয় না। যেহেতু জামানত দেয়া হয় না, এটা কোথায় যাবে? আনসিকিউরড কিসে যাবে? ভাই সম্পদ পাশে যাবে আনসিকিউরড। আনসিকিউরড অ্যাসেটে। গুড। ফার্নিচারের বুক ভ্যালু দিয়ে আছে 80,000 টাকা, এটা ভালো করে খেয়াল করবেন। ফার্নিচারের বুক ভ্যালু কত টাকা? 80,000 টাকা। এক্সপেক্টেড টু রিয়ালাইজ 45,000 টাকা, অর্থাৎ বুক ভ্যালু যে 80,000 টাকা ছিল, এর আদায় মূল্য হচ্ছে 45,000 টাকা। মনে রাখবেন সবসময় যার বিনিময়ে আমরা জামানত দিব, জামানতকৃত সম্পত্তির বুক ভ্যালু দেখার দরকার নাই। জামানতকৃত সম্পত্তির রিয়ালাইজ ভ্যালু আমরা কম্পেয়ার করব। কার সাথে কম্পেয়ার করবো? বলতে জামানতকৃত সম্পত্তি বুক ভ্যালু নাকি রিয়ালাইজ ভ্যালু? কি ভ্যালু? বুক ভ্যালু না রিয়ালাইজ ভ্যালু? রিয়ালাইজ হলো। রিয়ালাইজ ভ্যালু। এখন মনে করো তোমার একটা সম্পত্তি তুমি দেখাইছো 10 লাখ, কিন্তু মার্কেটে ভ্যালু আছে তার 2 লাখ। এখন ব্যাংক তোমার কাছে কি 10 লাখ টাকা ধরবে না 2 লাখ টাকা ধরবে? 2 লাখ টাকা দেবে। কারণ তুমি মিথ্যা কথা বলে তোমার 10 টাকা সম্পদ তুমি 100 টাকা বানাইতে পারো। মানুষদের সবই সম্ভব, হ্যাঁ, বিশেষ করে বাঙালিদের সবই সম্ভব। তো ফার্নিচার 80,000 টাকা বুক ভ্যালু ছিল, যার রিয়ালাইজ ভ্যালু হচ্ছে কি 45,000 টাকা। এরপরে তাহলে বুক ভ্যালু যেহেতু 45,000 টাকা হয়েছে, বুক ভ্যালু 80, রিয়ালাইজ ভ্যালু 45, তাহলে বলতে কত টাকা আদায় করতে পারে নাই? 35,000 35,000। তাহলে এই 35,000 যদি আদায় করা পায়, তাহলে 35,000 কি লাভ না লস? বলেন তো দেখি। লস। লস। এই লসটা আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আনবো না, আনবো কোথায়? ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে। লসটা কি ডেবিট দিকে আসে না ক্রেডিট দিকে আসে? প্রফিট ফ্রম আদার সোর্স, লস ফ্রম আদার সোর্স, কোন দিকে আছে লসটা? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে আসে। ইনভেন্টরি বুক ভ্যালু ছিল 6 লাখ, ব্র্যাকেট লেখা আছে রিয়ালাইজ হলো 50%, তাহলে 6 লাখের 50% কত? 3 লাখ। 3 লাখ। তাহলে 3 লক্ষ টাকা হলো জামানত, 3 লক্ষ টাকা হচ্ছে রিয়ালাইজ ভ্যালু। আর এটা কার রিয়ালাইজ ভ্যালু বলো তো? ইনভেন্টরি রিয়ালাইজ না? জি ভাই। এখন বলো তো, ইনভেন্টরি সিকিউরিটি লেখা কত টাকা ঋণ আনা হয়েছে? শুরুতেই পড়ছিলাম। ইনভেন্টরি জামানত লেখা কত টাকা ঋণ আনছে? 7,25,000 টাকা। 7 লক্ষ তো বুক ভ্যালু। 7,25,000 না? 7,25,000 না 5,25,000? ঋণ কত লেখা আছে তো? লেখা আছে 2 লক্ষ টাকা সিকিউরড এগেইনস্ট কি? ইনভেন্টরি। ইনভেন্টরি জামানত দিয়ে আমি ঋণ আছি কত টাকা? 5,25,000। লেখা আছে 2 লাখ টাকা 5,25,000। তাহলে ইনভেন্টরি জামানত দিয়ে আমি কত টাকা ঋণ আনছি বলো দেখি? 2 লাখ টাকা ঋণ আনছি। এখন ঋণ হচ্ছে 2 লাখ টাকা, আর কি 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 জামানত রাখছি? ইনভেন্টরি। ইনভেন্টরি বুক বলে কত? 6 লাখ না 3 লাখ? এখন বের করলাম 3 লাখ। ইনভেন্টরি রিয়ালাইজ ভ্যালু কত? 3 লাখ টাকা বের করছি। হ্যাঁ দাও, ঋণ হচ্ছে 2 লাখ আর রিয়ালাইজ ভ্যালু মানে জামানত হচ্ছে 3 লাখ টাকা। তাহলে জামানত কম না বেশি? বেশি। জামানত বেশি হলে কি ফুল নেই। ওকে, এরপরে বিল্ডিং লেখা আছে, বিল্ডিং এর বুক ভ্যালু 2 লাখ আর রিয়ালাইজ ভ্যালু হচ্ছে 1.5 লাখ টাকা।
তাহলে এখানে আমাদের লস আছে 50,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল বুক ভ্যালু আছে 2,22,000, এর মধ্যে রিয়ালাইজেবল কত পার্সেন্ট? 50%। তাহলে বাদ বাকি 50% কিন্তু আমরা আদায় করা পাই না, এটা ব্যাড ডিপ হবে। নোট রিসিভেবলে 67,000 এর মধ্যে রিয়ালাইজেবল হচ্ছে 40%, আর বাদ বাকি টুকু আদায় করা পাবো না। লোন ফ্রম হিজ ওয়াইফ, তার বউর কাছে ঋণ আছে। আচ্ছা বলো তো দেখি, বউর কাছে ঋণ আনলে কি কোনো জমা দেওয়া লাগে? না ভাই, না ভাই। তাহলে জামানত যদি না লাগে তাহলে সেটা আমাদের 4টা ওয়ার্কিং মধ্যে কত নাম্বার ওয়ার্কিং যাবে? কোন ওয়ার্কিং এ? 3 নাম্বার আনসিকিউরড। আনসিকিউরড। গুড। বিল ডিসকাউন্ট আমাদের ছিল হচ্ছে 90,000 টাকা, এর মধ্যে 40% ব্যাট। তাহলে বিল ডিসকাউন্ট একটা আনসিকিউরড অ্যাসেটস। প্রশ্ন বলছে মিস্টার চৌধুরী স্টার্টেড বিজনেস 5 ইয়ার এগো উইথ এ ক্যাপিটাল 1 লাখ টাকা। 5 বছর আগে ব্যবসা শুরু করেছে, যার কত টাকা দিয়ে শুরু করেছে? 1 লাখ টাকা। ডিউরিং 5 ইয়ার হিজ বিজনেস আর্নড এ প্রফিট 50,500 টাকা। প্রফিট দিয়ে আছে 50,500 এন্ড উইথড্র করছে 10,000 টাকা পার ইয়ার ফর পার্সোনাল এক্সপেন্স। এক বছরে 10,000 কে উত্তোলন করে, তাহলে 5 বছরে কতটা উত্তোলন করবে? 50,000। 50। 50,000। তাহলে নিচে যে তিনটা আইটেম দিয়ে আছে, তিনটা আইটেমে স্টেটমেন্টে অ্যাফেয়ার্স যাবে নাকি ডিফিশিয়েন্সি অ্যাকাউন্টে আসবে? ক্যাপিটাল আছে, প্রফিট আছে, ড্রয়িং আছে, তিনটা কোথায় যাবে? ডিফিশিয়েন্সি অ্যাকাউন্টে। ক্যাপিটাল ডেবিট পাশে, প্রফিটও ডেবিট পাশে, উইথড্রটা কোন পাশে? ক্রেডিট পাশে। এখন প্রশ্ন হচ্ছে প্রিপেয়ার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এন্ড ডিফিশিয়েন্সি অ্যাকাউন্ট অফ মিস্টার চৌধুরী। তাহলে এই দুইটা করার আগে আমরা কয়টা ওয়ার্কিং করব? 5টা। 4টা। এখন আসেন আমরা একটু ওয়ার্কিং গুলো একটু ভালো করে খেয়াল করি। আপনারা কি সবাই সলিউশন পিডিএফটা কি দেখতেছেন? একটু দেখেন তো। জি ভাইয়া। ওকে জি স্যার। এবার আসি প্রথমটা। এই যে অ্যাকাউন্টস এর মধ্যে কতটা লিনান্সি? 2 লাখ টাকা লুনান্সি কি জামানত দিয়ে বলো দেখি? ইনভেন্টরি। তাহলে ইনভেন্টরি বুক ভ্যালু ছিল হচ্ছে 6 লাখ টাকা, যার রিয়ালাইজ হলো 50%। তাহলে 6 লাখ টাকা 50% 3 লাখ টাকা। তাহলে ঋণ আনছি 2 লাখ টাকা, জামানত দিছি 3 লাখ টাকা। জামানত কম না বেশি? বেশি। বেশি মানে ফুললি। তাহলে ফুলির মধ্যে লিখছি ফুললি সিকিউরড এগেইনস্ট ইনভেন্টরি, অথবা লোন এগেইনস্ট ইনভেন্টরি লিখলে হবে। অ্যামাউন্ট অফ লোনের করে দিব জামানত ঋণ আনছি 2 লাখ টাকা, আর ভ্যালু অফ সিকিউরিটি মানে জামানত দিছি কত? 3 লাখ। ঠিক আছে। আর আমরা জানি ফুলের সাথে রিসিভার ফি কত পার্সেন্ট বাদ দিতে হয়? 4%। এটা কি লোনের উপর নাকি সিকিউরিটির উপরে? সিকিউরিটির উপর। তাহলে লোন 0, সিকিউরিটি 3 লাখের 4% 12,000, তাহলে ইন্টুটা যোগ করলে এখানে হয় 2 লাখ, এখানে হয় 2 লক্ষ কত? 88,000। দেন 2 লাখ টাকা ঋণের জন্য ভ্যালু অফ সিকিউরিটি মানে জামানত দিছি 2,88,000 টাকা। কথা কাজে কি মিলছে? জি ভাই। ওকে। তাহলে আমাদের প্রথম লোনের কাজ শেষ। দ্বিতীয় লোনটা ব্যাংক লোন আছে বিল্ডিং বন্ধক রেখে। কেন বলেন? ঋণ আনছি 2,25,000। কি বন্ধক রেখে ঋণ আনছি বলেন তো দেখি? বিল্ডিং। বিল্ডিং এর বুক ভ্যালু হচ্ছে 2 লাখ টাকা, রিয়ালাইজ ভ্যালু হচ্ছে 1.5 লাখ টাকা। তাহলে আমরা কি 2 লাখ নিয়ে কাজ করব নাকি 1.5 লাখ নিয়ে কাজ করব? 1.5 লক্ষ টাকা নিয়ে। এন্ড দেন ঋণ 2,25,000 আর জামানত দিছি 1.5 লাখ টাকা। জি জামানত কম না বেশি? জামানত কম। তাহলে কোনটা মধ্যে যাবে? পাতলে যাবে এটা। পার্টলি। তো এখানে লিখছি ব্যাংক লোন সিকিউরড বাই বিল্ডিং। ঋণ আনছি 2,25,000, জামানত দিছি বিল্ডিং এর রিয়ালাইজ ভ্যালু ছিল 1.5 লাখ টাকা। এর উপর 4% রিসিভার ফি, তাহলে 1.5 লাখের 4% 6,000, দুইটা বিয়োগ করলে এখানে 1,40,000 আর এখানে 2,25,000। দেন জামানত কম হয়ে গেছে। জামানত কম মানে পার্টলি। তাহলে প্রথম দুইটা ওয়ার্কিং কে আমরা সবাই ক্লিয়ার? জি ভাই। ওকে। এবার আনসিকিউরড ক্রেডিটরস এর মধ্যে আমরা আসবো। এটা একটু ভালো করে আমরা একটু সবাই খেয়াল করি। আনসিকিউরড ক্রেডিটরস এর মধ্যে প্রথমে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল 7,25,000 এর মধ্যে আমরা ঋণ আনছি কত টাকা? বলো 7,25,000 এর মধ্যে ঋণ আনছি কত? 2 লাখ টাকা। তাহলে ঋণ আনি নাই কত? 5,25,000। এই 5,25,000 টাকা হলো পাওনাদারের টাকা। এখন বলো বাকিতে ক্রয় করার ক্ষেত্রে কোনো জামানত দেয়া লাগে? বাকিতে ক্রয়ের ক্ষেত্রে একজন আরেকজনের কাছে ক্রয় করার ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে ক্রয় করার ক্ষেত্রে কোনো জামানত দেওয়া লাগে না। পণ্য ক্রয়ের ক্ষেত্রে কি কোনো জামানত লাগে? জামানত লাগে না। এই জন্য অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আনসিকিউরড ক্রেডিটরস এর মধ্যে। তাহলে আমরা দিচ্ছি এখানে অ্যাকাউন্টস পেয়েবল গ্রস অ্যামাউন্ট অফ লোন এক্সপেক্টেড টু র্যাঙ্ক।
7,25,000 থেকে 2 লাখ টাকা ঋণ আনছি, তাহলে থাকে হলো 5,25,000। এই লোনের টাকা এক্সপেক্টেড টু র্যাঙ্কের টাকাও কি সেম, যেহেতু এক্সপেক্টেড টু র্যাঙ্ক সম্পর্কে কোনো কথা বলা নাই। এরপরে আর এখানে আমাদের আর কোনো দায় নাই। আর সবার শেষে আছে লোন ফ্রম হিজ ওয়াইফ, তার বউর কাছে ঋণ আছে, বউর কাছে ঋণ আনলে জামানত লাগে না, 1 লক্ষ টাকা। এক্সপেক্টেড টু র্যাঙ্ক সম্পর্কে কোনো কথা বলে নাই, তার মানে এর গ্রোস লায়াবিলিটি যে কথা আর এক্সপেক্টেড টু র্যাঙ্ক একই কথা, অর্থাৎ দুটো টাকা কি সেম হবে। তাহলে দিছি লোন ফ্রম হিজ ওয়াইফ 1 লাখ টাকা গ্রস লোন, এক্সপেক্টেড টু র্যাঙ্কের টাকা হচ্ছে 1 লাখ টাকা। আরেকটা আমাদের ছিল বিল ডিসকাউন্ট। বিল ডিসকাউন্টে আমাদের ভোগ বলে ছিল কত, 90, অর্থাৎ এটা হলো লোনের টাকা। আর কত পার্সেন্ট ব্যাট বলছে বলো দেখি, 40%। তাহলে এই যে 90,000 40% যেটা, সেটা হচ্ছে এক্সপেক্টেড টু প্রডিউস। তারপর দিছি বিল ডিসকাউন্ট 90,000 টাকা, 90,000 এর 40% 36,000 টাকা দিছি এক্সপেক্টেড টু র্যাঙ্কের করে। এন্ড এখানে যদি 40% এর কথা উল্লেখ না থাকতো, তাহলে 90,000 টাকা লোনের করে দিতাম, 90,000 টাকা এক্সপেক্টেড টু প্রডিউসের ঘরে দিতাম। কথা বোঝা গেছে? জি ভাই। ওকে, তাহলে এই যে আনসিকিউরড ক্রেডিটরস এর যে তিনটে অ্যামাউন্ট আসলো 7,25,000 এবং 6,61,000, এই তিনটার মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? না স্যার। ওকে, এখন আমরা আসবো প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস। প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস আগে দুইটা আইটেম ঠিক করছিলাম, আনপেড স্যালারি আর ইনকাম ট্যাক্স। কারণ আনপেড স্যালারি ক্ষেত্রে এখানে 6,000 টাকা দিয়ে আছে, কয়জন এমপ্লয়ি তা উল্লেখ নাই। যদি 2 জন বা 1 জন বা 3 জন থাকতো, তাহলে আমরা 6,000 কে জন প্রতি কত টাকা দিতাম বলো দেখি, 2,000 টাকা। 2,000। আর অতিরিক্ত টাকাটা যেমন এখানে 6,000 টাকা আছে, তাহলে মনে করো 2 জন যদি থাকতো, তাহলে 2 জনে যদি থাকতো, তাহলে 2,000 ইন্টু 2 সমান 4,000 টাকা। তো এই 4,000 টাকা দিতাম আমরা প্রিফারে। আর 6,000 থেকে 4,000 যদি যায় থাকে কত, 2,000। 2,000 দিতাম কোথায়, আনসিকিউরড। কথা বলেন, আনসিকিউরড কিসে? তোকে দেখা কামাবো না, কথা কে বলছে। আর ইনকাম ট্যাক্স আছে 15,000 টাকা সরাসরি, বয়ে থাক তো কথা বলতে হবে না। তাহলে আনপেড স্যালারি 6,000 টাকা আর ইনকাম ট্যাক্স এন্ড প্রপার্টি 15,000, দুইটা যোগ করে 21,000 টাকা। যদি সাথে সাথে রেসপন্স না করা পড়ো, তাহলে পরে মজা নাই। তাহলে প্রিফারেন্সিয়াল ক্রেডিটরসটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি ভাই বুঝছি। খালি এই যে জিজ্ঞেস করলে জি ভাই বলা যাবে না, সাথে সাথে রেসপন্স করতে হবে। হ্যাঁ, বুঝলেও বলতে হবে, না বুঝলে বলতে হবে, আমি বলে দিব। তাহলে আমাদের 4টা ওয়ার্কিং শেষ। এখন আমরা আসবো আমাদের রিকোয়ারমেন্ট একই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। এটা আমরা 6টা কলামে করি। প্রথমটা আমরা আগে দায় পাস করবো, এরপর আমরা সম্পত্তি দেবো। আগে দায় পাশে গ্রস লায়াবিলিটি এবং এক্সপেক্টেড টু র্যাঙ্ক। সর্বপ্রথম আমরা ওয়ার্কিং করছি ফুললি। বলতো ফুললির ক্ষেত্রে লোন বের করছি কত টাকা, 2 লক্ষ টাকা। 2 লাখ। আর সিকিউরিটি কত, 2,88,000। তাহলে এই লোনটা আমরা দুই জায়গায় দিব। কোথায় কোথায় দিব? লোন প্রথমে গ্রস লায়াবিলিটি করে দিব 2 লাখ, এই যে প্রথম যে ঘরটা 2 লাখ। ফুললি সিকিউরিটি ক্রেডিটরসে এখানে 2 লাখ। তার মানে সেম টাকা এখানেও। এখান থেকে আমরা ভ্যালু অফ সিকিউরিটি বাদ দিব, দেখছি মাইনাস ভ্যালু অফ সিকিউরিটি। ভ্যালু অফ সিকিউরিটি 2,88,000, তাহলে 2,88,000, এই দুইটা পার্থক্য 88,000। তাহলে ঋণ আনছি 2 লাখ আর ভ্যালু অফ সিকিউরিটি দিচ্ছে 2,88,000, তাহলে 88,000 টাকা কি সম্পদ বেশি না তাই বেশি? অষ্টআশি কি সম্পদ না সম্পদ বেশি? এইটুকু বলতে এত সময় লাগছে, কত দরকার নেই গাধা। এইটুকু করতে 90 মিনিট সময় লাগাইতেছে। 88,000 যেহেতু সম্পদ, এর জন্য আমরা সম্পদ পাশে গিয়ে এটা কি করবো, যোগ করবো। এই জন্য লিখছি সারপ্লাস অ্যাজ পার কোয়ান্টা, অর্থাৎ বিপরীত পাশে গিয়ে এটা আমরা কি করবো, সারপ্লাস মানে যোগ করবো। তাহলে 88,000 টাকা ফুললি টাকাটা এখানে জিরো হয়ে যাবে। ফুললির ক্যালকুলেশনটা কি বুঝতে পারছি সবাই? ভাই এখানে সব সময় কি সম্পদ বেশি হইব? তাহলে সম্পদ বেশি না হলে ফুললি লোকে ফুললি কি পড়াইছি তোমাদের? ফুললি কি পড়াইছি? জামানত হবে না বেশি হবে? জামানত বেশি। জামানত যদি বেশি না হয় তাহলে পাঁচলি মনে চলে যাবো। এই প্রশ্ন করা তো বোকামি ভাই। এবার আমরা চলে যাব 2 নাম্বারটা, প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস। বলো প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস আমরা কত টাকা বের করছি?
4 নাম্বার ওয়ার্কিং এ বের করছি 21000 টাকা। তাহলে 21000 টাকা আমরা গ্রস লায়াবিলিটি করে দিলাম, আবার টাকার করে দিলাম, এবং ফুললি প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স টাকা আমরা বিপরীত পাশে গিয়ে আমরা কি করব, ডিডাক্টেড করব। ডিডাক্ট মানে বিয়োগ করব, এটা হচ্ছে ডিডাক্টেড অ্যাজ পার কোনটা। তাহলে 21000 থেকে 21000 বাদ দিয়ে আমাদের টাকাটা কি, 0। ফুললি এবং প্রিফারেন্সিয়াল টাকাটা দুইটা টাকা আমাদের এক্সপেক্ট টু র্যাঙ্কের করে হবে 00, আজীবন বড় এই 00 হবে। এবার সে পাটলির ক্ষেত্রে আমরা লোনের টাকা বের করছি 2,25,000, জামানত বের করছি 1,44,000। তাহলে এই 2,25,000 টাকা আমি গ্রস লায়াবিলিটি করে দিচ্ছি 2,25,000, আর এই যে বিবরণ করে দিয়ে আমরা দিয়ে 2,25,000, এখান থেকে ভ্যালু অফ সিকিউরিটি বাদ দিব 1,44,000। তাহলে আমাদের বাদ বাকি যে টাকাটা থাকে এটা কি সম্পদ বেশি না দায় বেশি, বলো দেখি। দায় বেশি। দায় বেশি মানে যে দায় পাশে দিব এক্সপেক্টেড র্যাঙ্কের করে দিলাম 81,000 টাকা। আর 4 নাম্বারটা হচ্ছে আনসিকিউরড। আনসিকিউরড যে গ্রসের ঘরে বের করছি 7,15,000, এক্সপেক্টেড র্যাঙ্কের করবে 6,61। তাহলে 4,000 টাকা তার তাই করে দেব, লিখছে আনসিকিউরড গ্রসের ঘরে দিয়েছি 7,15,000, এক্সপেক্টেড র্যাঙ্কের করে দিয়েছি 6,61,000। দায় পাশটা কি ক্লিয়ার? দায় পাশটা কারো কারো কোনো ভাই প্রশ্ন গ্রস থাকলে প্রশ্ন। লাইবিলিটি একটু বুঝাই দিতেন কোনটা ভাই, গ্রস লাইবিলিটি মানে কেমনে করে একটু বুঝাই দিতেন একবার। স্যার কি বললাম আমি? এই যে আনসিকিউরিটর্স এর মধ্যে লেখাই আছে, আনসিকিউরিটর্স এর যে গ্রস অ্যামাউন্ট অফ লোন 7,15,000, আর এক্সপেক্টেড র্যাঙ্কের টাকা 6,61,000। তাহলে গ্রস মানে গ্রস লায়াবিলিটি করে দিছি, আর এক্সপেক্টেড র্যাঙ্কের করতে আমাদের আছে। আর পাটলির মধ্যে আমাদের এই যে ঋণ যেটা, এই ঋণের টাকাটা হচ্ছে গ্রস লায়াবিলিটি। এই যে গ্রস লায়াবিলিটি এখানে দিছি, বিবরণ করে দিছি এখানে, আর ভ্যালু অফ সিকিউরিটি বাদ দিছি। প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স এখানে আমাদের ছিল প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স 21,000, এটা গ্রস লায়াবিলিটি যা, এটা এক্সপেক্টেড র্যাঙ্কও কি সেম। এজন্য দুই পাশে আমরা সেম টাকা দিছি, এই যে গ্রস লায়াবিলিটি টাকা দিছি আর বিবরণ করে দিছি, এখান থেকে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সে আমরা কি করি, ডিডাক্টেড, এটা মানে বিপরীত পাশে আমরা বিয়োগ করব। আর ফুললি সিকিউরিটির ক্ষেত্রে এখানে আমাদের অ্যামাউন্ট অফ লোন ছিল 2 লাখ, আর সিকিউরিটি ছিল 2,88,000। তাহলে এই 2 লক্ষ টাকা আমরা গ্রস লায়াবিলিটি করে দিব আর বিবরণ করে দিব, আর এখান থেকে 2,88,000 টাকা বাদ দিব। আমরা দেখছি 2 লাখ টাকা, 2 লাখ, এখান থেকে 88 বাদ দিয়ে 88,000 টাকা সারপ্লাস অ্যাজ পার কন্ট্রাক্ট। তাহলে আমাদের দায় পাশ শেষ। দায় পাশ নিয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার। এবার আমরা সম্পদ পাশে, প্রথম হলো আনসিকিউরড অ্যাসেট। কথা মানে কি, এই অ্যাসেট দিয়ে কি আমরা কোনো ঋণ আনতে পারবো নাকি ঋণ আনতে পারবো না? ঋণ আনতে পারবো না। ঋণ আনি নাই। তাহলে ঋণ আনি না, এখানে কি কি সম্পত্তির বিনিময়ে ঋণ আনি একটু বলতে পারবেন? সম্পদগুলি আছে যে সম্পত্তির বিনিময়ে ঋণ আনি নাই, যেমন ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড কি কখনো বন্ধক রেখে ঋণ আনছি এই অঙ্কের জন্য? না স্যার। নাই। তাহলে ক্যাশ ইন হ্যান্ড। ফার্নিচার আছে, ইনভেন্টরি আছে, বিলিং আছে। এই ফার্নিচার ইনভেন্টরি বিলিং, এই ইনভেন্টরি বন্ধক রেখে কিন্তু ঋণ আনা হয়েছে, ঠিক আছে না? ওই যে প্রথমটা আইটেম 2 লাখ টাকা, এই বিল্ডিং রেখে ঋণ আনা হয়েছে, যে 2 নাম্বারটা ব্যাংক লোন সিকিউরড বাই লিন অন কি বিল্ডিং, ঠিক আছে না? শুধু ফার্নিচারটা আছে যেটা বন্ধক রাখা হয় নাই। তাহলে ফার্নিচারের ক্ষেত্রে বুক বলে কত টাকা? 80,000 টাকা। আর এক্সপেক্ট টু রিয়ালাইজ হলো 45,000 টাকা। তাহলে ফার্নিচারটাকে দেখাই, এই যে বুক ভ্যালু কই, ফার্নিচার টাকাটা এখানে ভুলে উঠে নাই, আপনারা দিবেন এখানে দিবেন 80,000 টাকা, আর এক্সপেক্ট টু র্যাঙ্কে করে কত দিবেন, 45,000 টাকা। আর ক্যাশ ইন হ্যান্ডের টাকা আমাদের একটাই ছিল, এই যে কত টাকা, 2500 টাকা। অর্থাৎ এটা বুক ভ্যালু যা, এক্সপেক্টেড টু প্রডিউস একই কথা, এই জন্য এখানে 2500 টাকা, এখানেও কত, 2500 টাকা। তাহলে আনসিকিউরড অ্যাসেট আমাদের দুইটাই ছিল। এরপরে হলো কি বুক ডেটস। বুক ডেটস আমরা কয়টা পার্টে ভাগ করছিলাম, 3টা, গুড, ডাউটফুল এবং কি ব্যাড, ঠিক আছে না? জি স্যার। এখন দেখেন এইটা আমাদের ডিপেন্ড, এই গুড ডাউটফুল ডেবিট কার সাথে সম্পৃক্ত, অ্যাকাউন্টস পেবল না অ্যাকাউন্ট রিসিভেবল? ব্যাড ডেট কার সাথে সম্পৃক্ত? স্যার অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভ 2,22,000 ছিল বুক ভ্যালু, আর 50% আদায় করতে পারবো, এর জন্য আমরা এখানে দিছি ব্যাড ডেট 2,22,000 টাকা, এর কত পার্সেন্ট আদায় করা পারবো, 50%। তাহলে আদায় করা পারবে না কত পার্সেন্ট?
50%। এই 50% টাকাটাই হচ্ছে যে ব্যাড ডেট। ব্যাড ডেট মানে কি, যেটা আদায় করা পারি নাই। প্রশ্নে যে 50% আছে এই 50% দিলেই কিন্তু বিপরীত 50% দিছি। আচ্ছা আমাকে বলেন তো এক্সপেক্ট টু প্রডিউস যদি 60% থাকতো তাহলে 2,22,000 কত পার্সেন্ট ব্যাড হইতো, 60% না 40%? 40%। এই তো বুঝতে পারছেন। তাহলে 1,11,000 কি বোঝা গেছে? জি স্যার। তাহলে আমাদের দুইটা শেষ, আমাদের টাইম মনে শেষ। আমরা আবার নতুন করে লিংক দিতেছি। হ্যাঁ, আমরা দুইটা আইটেম শেষ করলাম, আনসিকিউর অ্যাসেট শেষ করছি, 2 নম্বরে বুক ডেপ্ট শেষ করলাম, 3 নম্বরে বিল রিসিভেবল। আমরা জানি বিল রিসিভেবল যে কথা, নোট রিসিভেবল একই কথা। তাহলে আমাদের প্রশ্নে নোট রিসিভেবল ছিল, এই যে নোট রিসিভেবল ছিল, বুক ভ্যালু হচ্ছে ৬৭,০০০ টাকা, এক্সপেক্টেড টু প্রডিউস হচ্ছে 40%। তাহলে আমরা দিছি নোটস পেয়েবল ৬৭,০০০, ৬৭,০০০ 40% হলো ২৬,৮০০ টাকা। বোঝা গেছে? এখন আমাদের কাজ কি, এই তিনটা টাকা যোগ করব, 25, 80, 2,22,000, 67। দেখেন যোগফল 80,000 টাকা সহ যোগ করছে, 3,71,500 টাকা আছে। আর এই চারটা যোগ করে 1,85,300। একটা যোগ করেন তো, মিলে কিনা? বুঝছে? ভাই হইছে 3,71,500। ওকে, 80,000 টাকা সহ, তাই না? ওকে, তাহলে এই বুক ব্যালেন্সের যোগফল এটা এখানে শেষ। এই বুক ব্যালেন্স আর কোনো আমরা কাজ করব না, শুধু কাজ করব কি এক্সপেক্টেড টু প্রডিউস নিয়ে। আর এক্সপেক্টেড টু প্রডিউস এর চারটার যোগফল 1,85,000। এখানে আমরা র্যান্ডমলি কাজ করব তিনটা। রিসিভার ফি এই পাশে সারপ্লাসটা এই পাশে যোগ করব, এই পাশে ডিডাক্টেড এই পাশে কি করব বিয়োগ করব। তাহলে প্রথমে রিসিভার ফিটা বের করি। এই যে মোট যে যোগফল, এখান থেকে কি টাকা বাদ বলো দেখি, কার টাকা বাদ দেব আমরা? ক্যাশের টাকা। তাহলে 1,25,300 থেকে ক্যাশের টাকা ছিল 2,500, যা তার উপর কয় পার্সেন্ট? 10%, 18,280। এর পাশে সারপ্লাসের টাকা ছিল 88,000 টাকা, 88,000টা আমরা এখানে যোগ করছি। এই পাশে ডিডাক্টের টাকা ছিল 21,000, এই পাশে আমরা বিয়োগ করছি। তাহলে 1,85,300 সাথে 18,280 বিয়োগ 88,000 যোগ এবং 21,000 টাকা বিয়োগ করার পর থাকে 2,34,020 টাকা। এটা হচ্ছে আমাদের সম্পদ আর নিট সম্পদ। আর আমাদের দায় হচ্ছে এক্সপেক্টেড আয় হচ্ছে 81,000 এবং 6,61,000, মোট যোগফল হচ্ছে 7,42,000। এই 7,42,000টা আমরা এখানে 7,42,000টা নামাবো। এই 7,42,000 থেকে 2,34,020 টাকা যদি বাদ দেই, তাহলে আমাদের ঘাটতি পড়ে সম্পদ মাসে 5,07,980। এইটাই হচ্ছে আমাদের ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টের টাকা। বোঝা গেছে? জি স্যার। আমি কি আবার বলবো এই ডিফিসিয়েন্সি টাকাটা? ডিফিসিয়েন্সি টাকা বের করার জন্য লাগবে কিন্তু এক্সপেক্টেড টু র‍্যাঙ্কের টাকা এবং এক্সপেক্টেড টু প্রডিউসের টাকা। আবার বলে কিন্তু গ্রস লাইবিলিটি না, এই গ্রস লাইবিলিটির যোগফল, এই চারটার যোগফল আপনি নামাইলেও পারেন, না নামাইলেও কোনো সমস্যা নাই। কথা বোঝা গেছে? গ্রস লাইবিলিটি আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে না। তাহলে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, এটা কি আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু দেখেন। এই প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে এই পাশে আমরা 4টা দিব আর এই পাশে আমরা 4টা দিব, শুধু আইটেমগুলি পরিবর্তন হবে। কারো কোনো কথা থাকলে একটু বলেন। ওকে, কথা নাই। এখন আমরা চলে যাব ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট ডির পাশে কয়টা আইটেম আছে বলেন তো দেখি। 4টা। এর পাশে কয়টা? 4টা। এই 4টার মধ্যে প্রথম হলো ক্যাপিটাল। আমাদের প্রশ্নে যে ক্যাপিটাল আছে 1 লাখ টাকা, ক্যাপিটাল আমরা ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে কোথায় দিব? ডেবিট না ক্রেডিট পাশে? ডেবিট পাশে। প্রফিট 50,500 টাকা কোন দিকে দিব? ডেবিট দিকে। ডেবিট পাশে। আর ড্রয়িং আছে 10,000 টাকা পার এনাম 5 বছর, তাহলে 50,000 ড্রয়িং কোন দিকে? ক্রেডিট পাশে। গুড। তাহলে ক্যাপিটাল 1 লাখ, প্রফিট 50,500 আর ড্রয়িং হচ্ছে 50,000 টাকা ক্রেডিট পাশে। এই তিনটা ক্লিয়ার?
জি ভাই। এবার আসেন আমাদের ডেবিট পাশে আরো দুইটা আসে, এক হলো প্রফিট ফ্রম আদার সোর্স আর একটা ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট এই যে এখানে পাইছি 5,07,980, এই 5,07,980 বোঝা গেছে। এন্ড ক্রেডিট পাশে আমাদের একটু ড্রয়িং এর পরে যায় নিট লস। নিট লস আমাদের নাই, কারণ নিট লাভ দিয়ে আছে, নিট লস নাই। এবার লস ফ্রম আদার সোর্স, লস গুলি কেমন হয়েছে আমরা একটু বুঝাই। আরেকটা যাবে রিসিভার ফি, রিসিভার ফিটা আগে বুঝিয়ে আসি, তারপর লসে যাই। রিসিভার ফি দেখেন আমরা ফুললির মধ্যে বের করছিলাম 12,000, প্লাস পার্টলির মধ্যে বের করছি 6,000, প্লাস এক্সপেক্টেড টু, এই যে এক্সপেক্টেড টু প্রডিউসের মধ্যে আমরা রিসিভার ফি বের করছি 18,280। এই তিনটার যোগফল এই যে লিখছি 12,000, 6,000, 18,280, মানে 36,280। রিসিভার ফি টাকাটা বুঝতে পারছি। জি ভাই। জি এখন স্যার। আসেন আমাদের লাভ হচ্ছে লস হয়েছে এরা বের করতে পারবে। দেখেন আমাদের এখানে সম্পদ, এখানে বলেন তো দেখি আমাদের এই উপর থেকে শুরু করে কোনটা কোনটা সম্পদ আছে, শুরুতে এখান থেকে সম্পদগুলি বলেন। এখান থেকে শুরু করে প্রথম সম্পদ হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, এর বুক ভ্যালু যা রিয়েলাইজ ভ্যালু একই, এখানে লাভ লস কিছুই না, কারণ রিয়েলাইজ ভ্যালুর সময় কোনো কথা বলা নাই। ফার্নিচার, ফার্নিচারের বুক ভ্যালু ছিল 80,000, যার রিয়েলাইজ ভ্যালু হচ্ছে 45,000 টাকা, তাহলে 35,000 কি লাভ না লস? লস। লস, তাহলে লসটা আমরা দিব ক্রেডিট পাশে, এই জন্য লিখছি লস অন ফার্নিচার 35,000 টাকা। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার ফার্নিচার পরে ইনভেন্টরি, ইনভেন্টরি বুক গুলো ছিল 6 লাখ টাকা, যার রিয়েলাইজ হলো 50%, তাহলে বাদ বাকি 50% এটা আমাদের জন্য লাভ না লস? লস। তাহলে 6 লাখের 50% 3 লাখ টাকা, লিখছি লস অন, এই যে কই, লস অন ইনভেন্টরি 3 লাখ টাকা। ইনভেন্টরি পরে আমাদের আছে হচ্ছে বিল্ডিং, বিল্ডিং এর বুক বলেছিল 2 লাখ টাকা, যার রিয়েলাইজ হলো 1.5 লাখ টাকা, তাহলে লস কয় টাকা এখানে? লস 50,000 টাকা। 50,000 টাকা। 50,000। তাহলে দেখেন লিখছি লস অন বিল্ডিং 50,000 টাকা। এই প্রথম তিনটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। এবার আসেন বিল্ডিং এর পর আছে অ্যাকাউন্ট রিসিভেবল, 2,82,000 টাকা ছিল, এর মধ্যে রিয়েলাইজ হলো 50%, তাহলে 50% আদায় করা পাবো, আদায় করা পাবো না কত পার্সেন্ট? 50%। ওইটাই, 50%। এটা হলো ব্যাড ডেপ, লিখছি লস অন ব্যাড ডেপ, বা শুধু ব্যাড ডেপ লিখলে হবে 1,11,000। এবার নোট রিসিভেবল ক্ষেত্রে বুক বলা ছিল 67, এর মধ্যে 40% রিয়েলাইজ, তাহলে আদায় করা পাবো না কত পার্সেন্ট? 60%। তাহলে 67,000 টাকার 60% 40,200 টাকা। বোঝা গেছে? এবার আসেন নোট রিসিভেবল, নোট রিসিভেবল আমরা দিলামই নাকি। লোন ফ্রম ওয়াইফ, এর বুক হলো রিয়েলাইজ ভ্যালু নাই, অতএব এটা লাভ লস নাই। বিল ডিসকাউন্টের মধ্যে আসি 90,000 টাকা, এর মধ্যে 40% ব্যাট ছিল, তাহলে ব্যাট মানে কি লাভ না লস? লস। লস। তাহলে 90,000 টাকা 40% সরাসরি 36,000 টাকা। কথা ক্লিয়ার? আমাদের এখানে আর কোনো আইটেম নাই, নিচে 3টা আইটেম তো দিয়ে দিছি। এখন দেখেন ডেবিট পাশে 3টা আইটেম, 3টাই টিক দিয়ে শেষ, মানে 3টাই বুঝাইছি। ডেবিট ক্রেডিট পাশে 50,000 টাকা, এখানে সবগুলো টিক দিয়ে শেষ। এখন এই সবগুলো যোগ করে 6,58,480, এই মাসে সবগুলো যোগ করে 6,58,488। তাহলে দুই পাশে আমাদের মিলা গেছে, আর দুই পাশ মিলা গেছে মানে আমাদের সবকিছু কি আছে, ঠিক আছে। ওকে, ডিফিসিয়েন্সিটা একটু দেখেন, যদি কারো কোনো কনফিউশন থাকে যে ভাই এটা বুঝি না আমাকে বলে দেন, আমি বলে দিব। কথা আছে কারো?
ভাই ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টটা আরেকবার বোঝা দিবেন। না না পুরাটা বুঝাবো না, হ্যাঁ পুরাটা রেকর্ড দেখে নিবে। হ্যাঁ এখানে কোনো আইটেম সমস্যা থাকলে বলো, কিন্তু ওই পুরাটা বুঝাবো না। পুরাটা দিলে আজকে ক্লাস করে কি করলা? ভাই খালি শুধু ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট 4 নাম্বারটা আর কি বুঝাই দেন আর কি। 4 নাম্বার কোনটা? আগে ডেবিট পাশে আছে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টটা আছে সেটা আর কি। এই যে 5,07,980 এটা, হ্যাঁ হ্যাঁ এটা তো এখান থেকে আছে। এই যে স্টেটমেন্ট অ্যাফেয়ার্সে যে ডিফিসিয়েন্সি টাকা কত বের করছি, 5,07,980, সেই টাকাটা হুবহু বসেছে। এটা তো কোনো হান থেকে আনি না, এখান থেকে আনছি। স্টেটমেন্ট অ্যাফেয়ার্সে যে টাকা বের করছি এইটাই তো হুবহু এখানে বসাইছি। ঠিক আছে সাজ্জাদ মিয়া? স্টেটমেন্ট অ্যাফেয়ার্স আর কি হচ্ছে যেটা কম পড়বে সেই টাকা আর কি ওই হ্যাঁ ডেট পাশে এই থেকে। যে দায় পাশ এবং সম্পদ পাশে দিয়ে টাকাটা কম। দায় পাশে 7,42,000, সম্পদ পাশে 7,42,000 থেকে এই যে সম্পদের যোগফল 2,34,20 টাকা বাদ দিয়ে এই টাকাটা দিচ্ছে। এটা পরীক্ষা হলে ব্র্যাকেটে লিখো বিএফ। বিএফ মানে কি? ব্যালেন্সিং ফিগার। তোমাদের জন্য সুবিধা হবে। ভাই বিল ডিসকাউন্ট কি 40% আসবে? বিল ডিসকাউন্ট আমাদের, হ্যাঁ এখানে 40% ব্যাট লেখা আছে, তার মানে 40% আমি আদায় করা পারবো না। যেটা আদায় করবো সেটাই হচ্ছে লস। ঠিক আছে ইজাজ? আর যদি বলা থাকতো যে 40% রিয়ালাইজ, তাহলে 60% ব্যাট হইতো। ঠিক আছে? কিছু শুনি নাই, শোনা যায় নাই, আরেকবার বলেন। 40% ব্যাট আছে, ব্যাট লেখা 40% ব্যাট মানে 40% আদায় করা পারবো না, তাহলে যেটা আদায় করবো মানে সেটাই লস। তাহলে 90,000-এ 40% লস বের করছে। আর যদি প্রশ্নে বলা থাকলো 40% রিয়ালাইজ, তাহলে রিয়ালাইজ যদি 40%, তাহলে আদায় করা পাবো না কত পার্সেন্ট? 60%। তাহলে ওইটা আমরা 60% দিতাম। ঠিক আছে? ঠিক আছে ওকে ঠিক আছে। তাহলে 1 নম্বর অঙ্কটা আপনারা সবাই হাতে কলমে একবার করবেন। এরপর আমি একটা অঙ্ক দিব, ছোট্ট একটা অঙ্ক, সিমিলার একটা অঙ্ক দিব। এই অঙ্কটা আপনারা বাসায় বসে বসে দেখবেন, হ্যাঁ, এবং করবেন। যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবেন। সিমিলার একটা প্রশ্ন দিব। অনেকগুলি প্রশ্ন এরকম টাইপের দিয়ে আছে। শুধুমাত্র কথা হচ্ছে প্রথম 2টা অঙ্ক যদি ভালোভাবে মাথায় ঢুকিয়ে পারো, তাহলে এই চ্যাপ্টারে আর কোনো অঙ্কে কোনো সমস্যা হবে না। 2টা অঙ্ক মাথায় ঢুকাইতে হবে। এই যে 12 নম্বর অঙ্কটা, 12 নম্বর অঙ্কটা 2021 সালে বিবিএস আর 2013 সালে অ্যাকাউন্টিং। এই 12 নম্বর অঙ্কটা বিবিএস এর জন্য 1000% কমন। ঠিক আছে? কারণ এটা 2021 সালের প্রশ্ন। এই অঙ্কটা আপনারা একটু সুন্দর করে একটু দেখে দেখে কি করেন, আগে বুঝবেন, বুঝার পর অঙ্ক করবেন। হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে পরবর্তীতে জিজ্ঞেস করবেন। ঠিক আছে? তারপর আমি একটু প্রাথমিক আলোচনাটা করে দেই। ক্রেডিটর্স ফর গুডস, ক্রেডিটর্স মানে পাওনাদার। বলেন তো পাওনাদার আমাদের ওয়ার্কিং কতই আসে? পাওনাদার আসে আনসিকিউরড লোনের মধ্যে। বিলস পেয়েবল আনসিকিউরড লোনের মধ্যে আসে। ক্রেডিটর সিক্রেট বাই লিয়েন অন শেয়ার, অর্থাৎ শেয়ার বন্ধক রেখা 40,000 টাকা ঋণ আছে। কারণ শেয়ার দেওয়া তো কোথায় আছে? যে শেয়ার এখানে আছে। শেয়ার আছে বুক ভ্যালু 15,000 টাকা, যার রিয়ালাইজ ভ্যালু হচ্ছে 16,000 টাকা। তাহলে এখন ঋণ আনছি 40,000 টাকা, যা সিকিউরিটি দিছি শেয়ার, শেয়ারের বুক ভ্যালু হচ্ছে 16,000 টাকা। এখন সিকিউরিটি 16,000, ঋণ আছে 40,000, পাঠিয়ে যাবে না ফুললি যাবে? ভাই ফুললি ফুললি না? আয় তোর একটা থাপড়াই না। জামানত কম না বেশি?
এটা কম পারতেছে জামানত কম বাড়লে ক্রেডিটর সিক্রেট বাই লিওন অন স্টক স্টক বন্ধক রেখে ঋণ আছে 25,000 টাকা তাহলে স্টক দেখি স্টকে বুক বলে 80,000 যা রিয়ালাইজ বলে 51,000 এখন দেখো ঋণ দিছে 51,000 টাকা সরি জামানত দিছে 51,000 ঋণ আছে 25,000 টাকা এটা কি পার্টলি না ফুললি এটা ফুল নিতে যাবে এটা ফুলের মধ্যে যাবে liability on bill discount the liability of bill discount হলো unsecured creditors creditor from rent rest etc rent is a ভাড়া টাড়া দেই এগুলা আমরা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করতে তবে এটা প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স বুক ডেটস এর মধ্যে গুড আছে একটা ডাউটফুল এন্ড ব্যাড আছে তাহলে বুক ডাউটফুল এন্ড ব্যাড এগুলা আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ দিতে হয় সম্পদ পাশে শেয়ারের কথা বলছি স্টকের কথা বলছি ক্যাশ ক্যাশ আমরা কোথায় দেই আনসিকিউরড কিসে দেই বলো তো দেখি ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ আনসিকিউরড অ্যাসেট দেই মেশিনারি বুক বলেছিল 18,000 রিয়ালাইজ হলো 13,500 টাকা মেশিনারি বন্ধক রেখে আমরা কোনো ঋণ আনি নাই তাহলে এই মেশিনারিটা কোথায় দিব আনসিকিউরড আনসিকিউরড তাহলে মেশিনারি এই যে কর্টেস এই দুইটাই বন্ধক রাখা হয় না তার মানে মেশিন এবং কর্টেসটা আমরা আনসিকিউরড অ্যাসেটের মধ্যে দিব আর এখানে ক্যাপিটাল ছিল 50,000 টাকা স্টেট ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট ডেবিট দিকে প্রফিট ছিল 6 বছরের টোটাল এই যে লেখা 6 ইয়ারের টোটাল 45,000 টাকা তাহলে প্রফিট আমরা ডেবিট পাশে দিব এন্ড লস আছে টোটাল 25,000 টাকা লসটা আমরা কোন দিকে দিব স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ সরি লসটা আমরা ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে কোন দিকে দিব ক্রেডিট দিকে ক্রেডিট পাশে আর বলা আছে যে অ্যালাউ 2500 টাকা পার ইয়ার ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যাপিটালের সুদ মানে মূলধনের সুদ আমাদের জন্য আয় না ব্যয় বলা তো দেখে মূলধন দায়ের সুদ আয় হয় না ব্যয় হয় মূলধনের সুদ কি আয় না ব্যয় কিছুই পারো তো কথা বলে লাভ নেই মূলধনের সুদ মূলধন যেহেতু দায়ের সুদ ব্যয় হচ্ছে ডেবিট দিকে আর ড্রয়িং 77,200 টাকা ড্রয়িং হচ্ছে স্টেটমেন্ট ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে কোন দিকে ক্রেডিট দিকে তাই 12 নম্বর অঙ্কটা দেখবা তারপর যদি কোনো সমস্যা আগামী ক্লাসে জিজ্ঞেস করবা হ্যাঁ তা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে